করোনায় এসএমই খাতে কর্মসংস্থান হারিয়েছেন ১৫ লাখ মানুষ। প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল গড়ে তোলার তাগিদ। করোনার প্রভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে বই বিক্রেতারা। ঘুরে দাঁড়াতে সহজ শর্তে ঋণ চান ব্যবসায়ীরা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে বই বিক্রেতারা। পথে বসার দশা রাজধানী নীলক্ষেতের অনেক ব্যবসায়ী। সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানোর উপায় দেখছেন না তারা। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় বিপাকে বই বিক্রেতারা। পথে বসার দশা রাজধানী নীলক্ষেতের অনেক ব্যবসায়ী। সহায়তা না পেলে ঘুরে দাঁড়ানোর উপায় দেখছেন না তারা। করোনায় বদলে গেছে রাজধানীর নীলক্ষেত এলাকার বইয়ের মার্কেটের চিত্র। আগে যেখানে ভিড় ঠেলে হাঁটাই ছিল দায়, সেখানে এখন ক্রেতার জন্য দিনভর অপেক্ষায় দোকানিরা। নেই চিরচেনা সেই হাক ডাকো। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের একজন মোহাম্মদ দেলোয়ার। ইত্যাদি বুক সেন্টার নামে একটি বইয়ের দোকানের মালিক ছিলেন তিনি। ক্ষতির মুখে মাস ৩ আগে দোকানটি ছেড়ে দিয়েছেন। এখন বিক্রয়কর্মী হিসেবে কাজ করছেন এক আত্মীয়ের দোকানে। দোকান ভাড়া তো উঠে না, যেখানে আমাদের ২০০০ টাকা দোকান খরচ বা আমার খরচ, সেখানে ৩০০, ৪০০, ৫০০ টাকা বিক্রি হয়। মাঝে মধ্যে ১ টাকাও বিক্রি হয় না, বিসমিল্লাহ হয় না। তখন অবশেষে বাধ্য হয়ে গত ৩ মাস আগে দোকান একদম ছেড়ে দিছি। এখন আমার মামার দোকান করতেছি এখানে। বিভিন্ন প্রকাশনী থেকে আনা বই বিক্রি না হওয়ায় ফেরত দেয়া শুরু করেছেন আরেক ব্যবসায়ী আমির হোসেন। এগুলা আমাদের বিক্রি হয় নাই, কারণ স্কুল কলেজ তো সকল বন্ধ। তো আমরা কার কাছে বিক্রি করবো এখন? বরং স্কুল খোলা থাকলে সকলে বই কিন্তু প্রয়োজন ছিল। মার্কেট সমিতির নেতারা বলছেন, শিক্ষা প্রতিষ্ঠান না খোলায় বইয়ের বিক্রি কম। কিভাবে ঘুরে দাঁড়াবেন সেই চিন্তায় ব্যবসায়ীরা। আমাদের লকডাউন ইতিমধ্যে চলছে। যে পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠান না খুলবে সে পর্যন্ত আমরা লকডাউনের ভিতরে আছি। পানির বিল, কারেন্ট বিল, এগুলো তো আমাদের হাতে না। গভর্নমেন্ট যদি এগুলো কনসিডার না করে আমরা তো করতে পারবো না। তো এগুলো তো বাধ্যতামূলক দিতে হবে। এই অবস্থায় পরিস্থিতি সামাল দিতে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে সরকারের কাছে দাবি জানাচ্ছেন ব্যবসায়ীরা। শামীম আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর ৩৮তম স্প্যান বসানো হয়েছে। বিকেলে সেতুর ১ ও ২ নম্বর পিলারে বসানো হয় স্প্যানটি। এতে সেতুর পৌনে ৬ কিলোমিটার অংশ দৃশ্যমান হয়েছে। এখনো বাকি রয়েছে ৩টি স্প্যান বসানো। বিজয় দিবসের আগেই সেগুলো বসানোর কথা রয়েছে। এর আগে গত ১২ নভেম্বর সেতুর ৯ ও ১০ নম্বর পিলারে বসানো হয় ৩৭তম স্প্যান। পদ্মা সেতুর খুঁটির পিলার সংখ্যা ৪২টি, সবকটি বসানো হয়েছে। এখন এসব খুঁটির ওপর ৪১টি স্প্যান বসানোর কাজ শেষ পর্যায়ে। প্রতিটি স্প্যানের দৈর্ঘ্য ১৫০ মিটার। সবকটি জোড়া দেওয়া হলেই ৬.১৫ কিলোমিটার দীর্ঘ সেতুর মূল কাঠামো দৃশ্যমান হবে। আজকে ৩৮তম স্প্যানটি বসানোয় বাকি রইল আর ৩টি স্প্যান, যার সবকটি বসবে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে। করোনা পরিস্থিতিতে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি শিল্প। এ খাতে প্রায় ১৫ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছেন। সকালে ঢাকা চেম্বারের এক অনলাইন আলোচনায় উঠে আসে এ তথ্য। এ সময় পরিবর্তিত প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে চলার মতো প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ জনবল গড়ে তোলার তাগিদ দেন বিশ্লেষকরা। বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসের কারণে বিরূপ প্রভাব পড়েছে জীবন ও জীবিকায়। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোর অর্থনৈতিক কর্মকাণ্ডেও করোনার প্রভাব পড়েছে। করোনার প্রভাবে ক্ষুদ্র ও মাঝারি খাতের অনেক প্রতিষ্ঠান এরই মধ্যে বন্ধ হয়ে গেছে। কাজ হারিয়ে শহর থেকে বিপুল সংখ্যক শ্রমজীবী মানুষ গ্রামে ফিরে গেছেন। তৈরি পোশাক শিল্প, পরিবহন ও নির্মাণ খাত সহ বেশ কয়েকটি খাত মিলে মোট কর্মসংস্থান হারিয়েছেন ২৭ লাখের বেশি মানুষ।
ঢাকা চেম্বারের আলোচনায় বক্তারা বলেন, আগামী বছর বিভিন্ন খাতে ৩১ লাখ নতুন কর্মসংস্থান তৈরির সম্ভাবনা রয়েছে। এর মধ্যে প্রযুক্তি খাতে সবচেয়ে বেশি ৬.৫ লাখ কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। এজন্য প্রযুক্তিতে দক্ষতা অর্জনের পাশাপাশি দক্ষ জনবল তৈরির তাগিদ দেন আলোচকরা। এতে বেকারত্বের হার কমে আসবে বলে মনে করেন তারা। পরিবর্তিত অর্থনৈতিক প্রেক্ষাপটের সাথে খাপ খাইয়ে নিতে হবে। এজন্য সবার আগে দরকার প্রযুক্তি জ্ঞান সম্পন্ন জনবল। কর্মসংস্থান বাড়াতে পুরনো প্রশিক্ষণ ব্যবস্থাপনা থেকে বেরিয়ে প্রযুক্তির সাথে সমন্বয় করে আধুনিক শিক্ষা ব্যবস্থার উপর জোর দেন বক্তারা। বাংলাদেশের যুবকরা অত্যন্ত সৃজনশীল, তবে তাদের দক্ষতা আরও বাড়াতে প্রযুক্তিগত প্রশিক্ষণের পাশাপাশি শিক্ষার মান উন্নয়ন প্রয়োজন। আর্থিক প্রতিষ্ঠান বিভাগের জ্যেষ্ঠ সচিব আসাদুল ইসলাম বলেন, কর্মসংস্থান বাড়ানো ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়। তাই করোনা পরিস্থিতিতেও দক্ষ জনবল তৈরির উপর জোর দিচ্ছে সরকার। বিশ্বের সাথে এদেশও মহামারীর মধ্য দিয়ে যাচ্ছে। এই মহামারীর মধ্যেও সরকার অর্থনৈতিক কার্যক্রম স্বাভাবিক রাখার চেষ্টা করছে। টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে কর্মসংস্থান বাড়াতে দক্ষ জনবল তৈরিতে অগ্রাধিকার দিচ্ছে সরকার। প্রতি বছর দেশে ২২ লাখ মানুষের কর্মসংস্থান প্রয়োজন। প্রশিক্ষিত জনবল তৈরিতে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও এগিয়ে আসার পরামর্শ দেন বক্তারা। আইরিন খাতুন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে সপ্তাহে শেয়ার বাজারের খবর। বিদায়ী সপ্তাহে মূল্যসূচকের মিশ্র অবস্থা থাকলেও লেনদেন কমেছে দেশের 2 স্টক এক্সচেঞ্জে। 2 শেয়ার বাজারে মূলধন হারিয়েছে প্রায় 11,500 কোটি টাকা। সপ্তাহ জুড়ে ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেন কমেছে 647 কোটি টাকা। অপরবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 99 পয়েন্ট। বিদায়ী সপ্তাহের 5 কার্যদিবসের মধ্যে 3 দিনই মূল্যসূচকের পতন ছিল ঢাকা স্টক এক্সচেঞ্জে। ফলে সপ্তাহ জুড়ে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে 25.07 পয়েন্ট, অবস্থান করছে 4,879 পয়েন্টে। সূচকের সাথে কমেছে লেনদেনের পরিমাণও। 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 3,909 কোটি 10 লাখ টাকা শেয়ার, যা আগের সপ্তাহ থেকে 647 কোটি 34 লাখ টাকা কম। সপ্তাহ জুড়ে হাত বদলে অংশ নেয় 364টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে মাত্র 99টি, কমেছে 199টির এবং অপরিবর্তিত আছে 63টি প্রতিষ্ঠানের শেয়ার দর। গেল সপ্তাহেও সবচেয়ে বেশি লেনদেন হওয়া প্রতিষ্ঠানের তালিকায় ধারাবাহিকভাবে প্রথম অবস্থান ধরে রেখেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, দ্বিতীয় স্কয়ার ফার্মাসিউটিক্যালস এবং তৃতীয় অবস্থানে রয়েছে বেক্সিমকো লিমিটেড। শতাংশের দিক থেকে গত সপ্তাহে দর বৃদ্ধি তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ল্যাম্পস, দ্বিতীয় আরামিট এবং তৃতীয় অবস্থানে বঙ্গজ। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক কমেছে 99 পয়েন্ট, অবস্থান করছে 13,968 পয়েন্টে। সপ্তাহের 5 কার্যদিবসে মোট লেনদেন হয়েছে 112 কোটি 3 লাখ টাকা শেয়ার। এতে সপ্তাহের ব্যবধানে সিএসইতে লেনদেন কমেছে 68 কোটি 70 লাখ টাকা। ইশরাত সুমা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। শান্তিপূর্ণ বিশ্ব গড়তে ইসলামী অনুশাসন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মানুষের কল্যাণে কাজ করতে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিতে পারে মহানবীর জীবনাদর্শ। শনিবার রাজধানীর মতিঝিলে এফবিসিসিআই সম্মেলন কক্ষে পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে এক আলোচনা সভায় একথা বলেন বক্তারা। অনুষ্ঠানে এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম বলেন, জীবনের প্রতিটি ধাপে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করা প্রয়োজন। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেন, জীবনের জন্য প্রয়োজনীয় সব শিক্ষাই মহানবীর জীবনাদর্শ থেকে পাওয়া যায়। সেই শিক্ষাকে মানুষের কল্যাণে কাজে লাগাতে সবার প্রতি আহ্বান জানান তিনি। ধান চাল সরবরাহের চুক্তি থাকলেও ঠাকুরগাঁওয়ে এবার খাদ্য বিভাগকে এখন পর্যন্ত 1 কেজি চালও দেয়নি মিল মালিকরা। এজন্য বাজার দর বেশি, খাদ্য বিভাগের ঘুষ দাবি সহ নানা হয়রানির অভিযোগ করছেন তারা। তবে জেলা খাদ্য নিয়ন্ত্রক বলছেন, অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঠাকুরগাঁয়ে এবার খাদ্য বিভাগের 32,866 মেট্রিক টন চাল সংগ্রহের কথা থাকলেও এখন পর্যন্ত হয়েছে 17,722 মেট্রিক টন চাল। এবার প্রতি কেজি চাল 36 টাকা ও ধান 26 টাকা দাম নির্ধারণ করে সরকার। মিল মালিকদের অভিযোগ, সরকার নির্ধারিত দরের চেয়ে বাজারে চালের দাম বেশি। এছাড়া চাল দিতে হলে খাদ্য গুদাম কর্মকর্তাকে 10 থেকে 20,000 টাকা পর্যন্ত বাড়তি দিতে হয়। টাকা না দিলে নানা রকম হয়রানির শিকার হতে হয় বলেও অভিযোগ চাল কল মালিকদের।
ভালো চাউলটা নিয়ে গেছে, অটোর চাউল নিয়ে গেছে, সুন্দরভাবে নিয়ে গেছে, তাও খালি বলছে যে না এগুলা চাউল চলবে না, আমাদের হ্যারাসমেন্ট করতেছে। সরকার বাহাদুর যে আমাদেরকে রেট দিয়েছে, আমি মনে করি 37 টাকা রেটটা আমাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে। ধানের যে বাজার তাতে সব মিলাররাই লস করবে। জেলা খাদ্য বিভাগ জানায় সব মিল মালিক চাল সরবরাহ করবে বলে খাদ্য বিভাগের সঙ্গে চুক্তি ছিল, তবে এর মধ্যে 860 জন চুক্তি ভঙ্গ করে। এসব মিল মালিককে পরবর্তীতে সুযোগ দেওয়া হবে না বলে জানায় খাদ্য বিভাগ। আর অতিরিক্ত টাকা আদায়ের কোনো অভিযোগ পাননি বলে জানান জেলা খাদ্য নিয়ন্ত্রক। সংগ্রহ কম হওয়ার বিষয়ে যে বিষয়গুলো এসেছে যে আমরা একটু বেশি হার্ডলাইনে ছিলাম বা মিলারদেরকে সহযোগিতা করিনি, সেটা আসলে সত্য নয়। আমরা আমাদের মিনিমাম যে স্ট্যান্ডার্ড সেটা মেনটেন করে আমাদের সংগ্রহ করতে হবে, কারণ পরবর্তীতে আমরা এই চালগুলোকে বিভিন্ন জায়গায় বিলি বিতরণ করতে হবে। চাল সংগ্রহের জন্য খাদ্য অধিদপ্তরের তালিকায় এবার জেলায় 1640টি হাস্তিং মিল ও 20টি অটো রাইস মিল ছিল। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। করোনার দ্বিতীয় ধাপে সংক্রমণের কারণে আবারও সংকোচনের মুখে পড়তে পারে যুক্তরাষ্ট্রের অর্থনীতি, এমনটাই আশঙ্কা করছেন দেশটির অর্থনীতিবিদরা। সম্প্রতি বেশ কিছু অর্থনীতিবিদের বরাতে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ হয়। শুক্রবার সকালে মার্কিন বহুজাতিক ব্যাংক জেপি মর্গান প্রথম ওয়াল স্ট্রিট ব্যাংক হিসেবে আগামী বছরের শুরুতে জিডিপি নেতিবাচক হতে পারে বলে সতর্কবার্তা দেয়। প্রতিষ্ঠানটির অর্থনীতিবিদরা চলতি বছরের শীতকাল মারাত্মক হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন। গেল প্রান্তিকে বেশ ভালো অবস্থানে ছিল মার্কিন অর্থনীতি। দেশটিতে তৃতীয় প্রান্তিকে রেকর্ড 33.1% বার্ষিক প্রবৃদ্ধি হলেও 2021 সালের প্রথম 3 মাসে 1% সংকুচিত হবে বলে আশঙ্কা অর্থনীতিবিদদের। দুর্বল অর্থনীতি পুনরুদ্ধারে মূলত সরকারের সাথে কেন্দ্রীয় ব্যাংকের একমত না হওয়া এবং প্রণোদনার বিষয়ে রিপাবলিকান আর ডেমোক্র্যাটদের ব্যর্থ চুক্তির কারণেই অর্থনীতি সংকোচনের দিকে ধাবিত হওয়ার শঙ্কা করা হচ্ছে। এই ছিল আজকের অর্থনীতি সারাদিনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।